তার স্মৃতিসৌধ থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়ে হয়েছে, কিন্তু কবি নীলকণ্ঠ যতটা প্রচার পাচ্ছে ততটা প্রচার হয়নি, কারণ উনি তো বিশাল সাধক কবি ছিলেন। ঠাকুর রামকৃষ্ণকে উনি গান শুনেছেন, তবে সেই মানুষ যিনি রামকৃষ্ণের সান্নিধ্যে ছিলেন, যার ঈশ্বর প্রাপ্তি হয়েছিল, যিনি যার লেখনীতে কত মানে দুর্ধর্ষ সব লেখা। হ্যাঁ, তো আমাদের পরবর্তীকালে এখানে কতটা জায়গা আছে, ওই জায়গাটা কার পাশে? পাশে আমাদের গ্রামেরই সব আছে। ওরা কি জায়গা দেবে? হ্যাঁ, জায়গা পাওয়া যাবে। না না, এই পাশেটা বলছি, এই দিকেটা আমার। হ্যাঁ, ঠিক আছে, এইখানে তোমরা একটা বিল্ডিং করতে জায়গা দিও। আচ্ছা, হ্যাঁ, আমি সেকেন্ড ইনিংস শুরু করার পর প্রথম কাজ এখান থেকে শুরু করব, ঠিক আছে? কারণ এখানে এটা আমরা করব কি, কবি নীলকণ্ঠের একটা ইয়ে করবো, কি বলে, সংগ্রহশালা, বই, ওনার মুক্তি, ওনার ব্যবহারিক জিনিস যদি আছে, হ্যাঁ, সেসব জিনিস আমরা সাজিয়ে রাখবো। ঠাকুর রামকৃষ্ণ কি গান শুনিয়েছিলেন, তার ছবি, হ্যাঁ, সেসব করে। আর এই জায়গাটাকে গোটাটাকে এটাকে একটা পার্ক করে, হ্যাঁ, এবং আমি চাইছি যে এই জায়গাটাকে একটা মানে মানুষ যেন এখানে বেড়াতে আসে। দুর্গাপুরের সঙ্গে এটা একটা পর্যটন ক্ষেত্র হিসেবে জুড়ে দিতে হবে। একদম সঙ্গে আছে। একদম না, আমার কাছে মায়ের চেয়ে আমার মা সকাল থেকে মানুষ এসেছিলেন, আমি তাদেরকে বললাম প্রতিদিন তো তুমি আমার কাছে আসো, আজ আমি তোমাদের কাছে যাব। তবু 500-600 লোক ছিলেন, তাদেরকে যত তাড়াতাড়ি পারি তাদের অভাব অভিযোগ শুনে ছুটে এসেছি ধবনী গ্রামে। ধবনী, কাঁটাবেড়িয়া, বড়গড়িয়া, এই সমস্ত গ্রামগুলো মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা। আমি বলছিলাম না যে ধবনীতে একজনের বাড়িতেই বলছি একটু দেখবেন, তখন পিছন থেকে বলছি আমার স্বামী আপনার সঙ্গে ঘুরছে। আরেকজনের বাড়িতে বললাম যে মা একটু দেখবেন, যে দাদা তখন থেকে তোমার সঙ্গে ঘুরছি, আমার ঘরে দেখবেন, বলবো আর কি আছে। এক অদ্ভুত পরিস্থিতি, মানুষের ভালোবাসা, মানুষের উচ্ছ্বাস। কবি নীলকণ্ঠের আশীর্বাদে ধবনী একদম দেবভূমি, প্রচুর মন্দির, সমস্ত জায়গাতে সব মানুষ খুব খুশি। আমি খুব উপভোগ করেছি। এনজয় ইলেকশন।